পশ্চিমবঙ্গে কি নতুন একটি রাজনৈতিক দল আসতে চলেছে? এই মুহূর্তে এই খবর কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এই খবরের এখনো পর্যন্ত কনফার্মেশন বা কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে যেহেতু নেই, তাই ব্যাপারটিকে সেইভাবেই আপনারা নেবেন। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়াকে রাশ টানার জন্য বিজেপি কি যথেষ্ট, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গের বুকে উঠে আসবে? এটাই কিন্তু এই মুহূর্তে একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তার কারণ অনেকেই দাবি করছেন আনঅফিসিয়ালি একটি নাকি নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গের বুকে হয়ে গিয়েছে। তাহলে সেই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তারা কি তৃণমূল কংগ্রেসকে ভেঙে কোনো রাজনৈতিক দল, না বিজেপিকে ভেঙে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভেঙে তৈরি হচ্ছে নতুন একটি সমীকরণ? যা উত্তর আসছে, অনেকেই মনে করছেন যে যেহেতু এই মুহূর্তে শাসক দল ক্ষমতায় রয়েছেন, প্রাপ্তির কথাই বলুন আর অপ্রাপ্তির কথাই বলুন, সর্বস্বই তারা গোটা বঙ্গ জুড়ে রয়েছে। আর তাই জোড়া এবং ভাঙা পুরোটাই তাদের কেন্দ্রিক। সত্যি মিথ্যা নিশ্চিতভাবে যেদিন প্রমাণ আসবে সেদিন আপনাদের সামনে দেখাতে পারবো, কিন্তু আজকের আলোচনা আপনাদের সামনে একটা মারাত্মক তথ্য দিয়ে, যেখানে কানাঘুষো আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে নতুন একটি রাজনৈতিক দল তারা নাকি রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন। আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যে এই মুহূর্তে খারাপ, এটা বোধহয় নতুন করে আপনাদের তো কাউকে বলার নেই। তবে যে সন্দেহটা আগে করা হচ্ছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সম্পর্কের যে খারাপ একটি প্রভাব কিংবা এই যে সম্পর্কের অবনতি, সেটা শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশল। আসলে ভেতরে ভেতরে নাকি সবটাই ঠিক রয়েছে, এমনটা অনেকে মনে করছিলেন। যারা তাদেরও মত পরিবর্তন হচ্ছে, তারাও বলছেন যে না, ব্যাপারটি যে শুধুমাত্রই মমতা অভিষেকের মধ্যে একটা মনোমালিন্য, শুধুমাত্রই সাধারণ মানুষ বা পাবলিককে খাওয়ানোর জন্য ব্যাপারটা এরকম নয়, আদতে দ্বন্দ্বটা শুরু হয়ে গিয়েছে। কারণ হিসাবে তারা অনেক ব্যাখ্যা দিচ্ছেন। সেই ব্যাখ্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের হাতে কি কি তথ্য উঠে আসলো, সেই তথ্যগুলোই আজকে 1 2 3 4 5 করে 10 থেকে 12টা তথ্য আপনাদের সামনে দেব, এবং তারপরে আপনাদের সামনে দায়িত্ব ছেড়ে দেব যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে এই সম্পর্কের অবনতি, সেটা কি পাবলিককে দেখানোর জন্য, নাকি ব্যানার্জি পরিবারে সত্যি ভাঙন লেগেছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দিতে চলেছি। কিছু স্মৃতি আপনাদের উস্কে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা জানেন যে নির্বাচন হয়ে গিয়েছে এবং এই লোকসভা নির্বাচনের যখন প্রচার চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত বলেই দিয়েছিলেন ভেতরের ঘনিষ্ঠ মহলে যে তিনি ডায়মন্ড হারবার ছেড়ে প্রচারে বেরোবেন না। আশা করি আপনাদের সকলের মনে রয়েছে। এবং তারপরে সুব্রত বক্সির যে মন্তব্য এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে, তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন, তিনি না থাকলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি, এই ধরনের মেকআপ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা কিন্তু ব্যানার্জি পরিবারের দ্বন্দ্বটাকে আড়াল করতে পারেনি, আপনাদের মনে রয়েছে। এবং এরপরে 4 জুন যখন নির্বাচনের ফল প্রকাশ্যে এসে গেল, যখন একেবারেই তৃণমূল কংগ্রেস 2019-এর থেকেও বেশি সিট পেয়ে, গতবারের লোকসভার থেকেও বেশি সিট পেয়ে এবারে জিতে আসলো, তারপরে কিছুদিনের মধ্যে 4 জুনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন আপাতত কিছু সময়ের জন্য। কেন তিনি অবসর নিচ্ছেন, কি নিচ্ছেন, ডিটেলে কিছু বলেননি। যদি স্বাস্থ্যের কারণে অবসর নিতেন, চোখ অপারেশনের জন্য অবসর নিতেন, সে কথা তিনি বলেই যেতে পারতেন, কিন্তু ধোঁয়াশা রেখে দিয়েছিলেন তিনি। তারপরে কি আপনারা লক্ষ্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবসর নিয়েছিলেন, তারপরে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে এসেছেন? কোথাও কি দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিচ্ছেন তার লোকসভা কেন্দ্রের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিচ্ছেন? কোথাও কি দেখেছেন? এমনটা কিন্তু আমরা দেখছি না। এছাড়াও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি মেজো যে সমস্ত নেতারা রয়েছেন, তারা প্রত্যেকটি কথায় শুধুমাত্র আগে এটা বলতেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সৈনিক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজ করছি। এখন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্য শুনবেন, তারা কিন্তু শুধুমাত্রই বলেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। খুব কম মানুষ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে উল্লেখ করেন। এই ড্রাস্টিক্যালি চেঞ্জটা কি লক্ষ্য করছেন আপনারা, নাকি এটা ভেতরে ভেতরে হয়ে যাচ্ছে? এটা একটু খেয়াল করবেন।
এছাড়াও কি কি ঘটনা ঘটেছে আপনাদের আমি জানিয়ে দিতে চাইবো। রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী এবং রানাঘাটের মুকুটমণি অধিকারী, বিজেপি থেকে আসা এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের কার্যত জায়গা দিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লোকসভায় প্রার্থী করেছিলেন, তারা হেরে গিয়েছিলেন, তারপরে তাদের আবার উপনির্বাচনে জয়লাভ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে এনেছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাপসন্দ, কিন্তু তা সত্ত্বেও সেই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এটা ভাববেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন না বিরোধী বিজেপি যারা করতেন তাদেরকে নিয়ে আসতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি বা তার গোষ্ঠীর লোকজন ক্ষমতায় আসবেন অল ইন্ডিয়া এবং একটা সময় পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রাজনীতি থেকে বানপ্রস্থ নেবেন এবং তিনি সেই ক্ষমতা দখল করবেন, এই সম্ভবত ছিল তার স্বপ্ন। দিদি সেই স্বপ্ন সম্ভবত বাস্তব করতে দেননি। এবং রায়গঞ্জ বা রানাঘাটের পরেও আপনারা জানেন মানিকতলা বিধানসভায় যে উপনির্বাচন হয়ে গিয়েছে, যেখানে সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হয়েছিল, সেই সুপ্তি পাণ্ডের টিকিট দেওয়া নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চরম আপত্তি ছিল। তার আপত্তিতে গ্রাহ্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে হলে এমনটা ঘটতো না। তাছাড়া আপনাদের বলবো বাগদার বিধানসভার যে উপনির্বাচন হয়ে গেল, মমতা বালা ঠাকুরের যিনি কন্যা, সর্বকনিষ্ঠা হিসাবে তিনি এই মুহূর্তে বিধানসভায় রয়ে গিয়েছেন, তার নাম হচ্ছে মধুপর্ণা। মধুপর্ণা ঠাকুরের টিকিট পাওয়া নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত ছিল না, কিন্তু তারা টিকিট পেয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা না শোনার একটা প্রবণতা আমরা লোকসভার পর থেকে বা লোকসভার মানে কিছুটা আগে থেকে আমরা দেখছি, এবং সেই রেওয়াজ এখনো ক্রমাগত চলছে, সেই ফাটলটা ক্রমশই বাড়ছে। আরো তথ্য দেবো, আশা করি শুনবেন। পুরো তথ্যটা শুনলে আপনাদের মনেও প্রশ্ন জাগবে আমার মতো করে, তাহলে সত্যি কি পশ্চিমবঙ্গের বুকে নতুন একটা রাজনৈতিক সমীকরণ, একটা নতুন রাজনৈতিক দল উঠে আসছে? আপনাদের আমি জানাবো যে একটা স্ট্যান্ডিং সুপ্রিম কোর্টের যে স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছে, সেই সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলে আস্থা শর্মা বলে তৃণমূল কংগ্রেসের একজন অ্যাডভোকেট ছিলেন, তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় এখন কুনাল নিম্বানি বলে কাউকে নতুন একজনকে আনা হয়েছে। আস্থা শর্মা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন সঞ্জয় বসু, অভিষেক ঘনিষ্ঠ সঞ্জয় বসু তার ঘনিষ্ঠ। তার কারণ এই সঞ্জয় বসুর একটা ল ফার্ম রয়েছে যার নাম অ্যাকুইল, সেই অ্যাকুইলতে কাজ করেন আস্থা শর্মা এবং সেটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাই সেই কারণেই কিনা জানি না আস্থা শর্মাকে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হলো। শুধু তাকেই যে সরিয়ে দেওয়া হয়েছে এমন নয়, সঞ্জয় বসুরও ডানা ছাঁটা হয়ে গেছে। যে সমস্ত সরকারি বা প্রশাসনের যে সমস্ত ল বা আইনগত দিকগুলো তিনি দেখতেন, সেই দিকের অনেক তার ডানা ছেটে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাকে অনেকটাই নিঃস্ব করে দিয়েছেন। এর পিছনের কারণ কি, একটা একটা করে আপনাদের সামনে আমি তথ্যগুলো দিচ্ছি, আর মালা গাঁথার কাজটা আপনারা করবেন, আমি শুধু ফুলের যোগান দিচ্ছি আপনাদের সামনে। এই তথ্যগুলো দিয়ে আপনারা একটা মালা যদি গাঁথতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে যে প্রমাণটা আপনাদের সামনে দিতে পারলাম না, যে পশ্চিমবঙ্গের বুকে নতুন একটা রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক একটা দল, সেটা কি সত্যি অবাস্তব না সেটা ঘটার সম্ভাবনাই বেশি। আরো কিছু তথ্য দেব। আপনারা জানেন এই সময় পত্রিকা, এই সময়ের পত্রিকার কিন্তু মালিকানা হস্তান্তর হয়ে গিয়েছে। এই যে সঞ্জয় বসুর নাম করলাম, শোনা যায় সেই সঞ্জয় বসু নাকি এই সময় পত্রিকার এখন তত্ত্বাবধানে, বা তিনি এক্স্যাক্টলি কি কোন আমি যা বলতে পারবো না, হয়তো তিনি মালিকও হতে পারেন, এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু মূলত তিনি রয়েছেন এই সময় পত্রিকায়। এবং এই সঞ্জয় বসু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আপনারা চমকে যাবেন, আপনারা যদি কখনো অনলাইনে আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, বর্তমান যতগুলো পত্রিকার আপনারা নাম জানেন, একবার অনলাইনে ই পেপারে শুধু লগ ইন করবেন। লগ ইন করলেই প্রথমে আপনি পেপারদের ফ্রন্ট পেজ দেখতে পারবেন না, দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার যে কোনো একটা অ্যাড। সেটা আপনি 365 দিনের যে কোনো দিন যদি ক্লিক করেন, যে কোনো দিন আপনি দেখতে পারবেন। কিংবা প্রিন্ট মিডিয়া যে সংবাদপত্রগুলো বাড়িতে পৌঁছে যাচ্ছে, সেখানেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাড। কিন্তু কি আশ্চর্য বিষয়, যেখানে প্রায় ছোট্ট ছোট্ট পেপারগুলো এই অ্যাড পেয়ে যায়, এই সময় পত্রিকা, তারা কিন্তু এই সরকারের কোনো অ্যাড পাচ্ছে না। এর কারণ কি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই সময় ব্যতীত অন্যান্য মোটামুটি প্রচলিত সংবাদপত্র কেন তিনি অ্যাড দিচ্ছেন? আপনি যে কোনো, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন আমার এই তথ্য। আপনি আনন্দবাজার পত্রিকা অনলাইন খুলে দেখে নেবেন, প্রথম ছবিটা আপনারা কি পান যে কোনো দিন,
দেখবেন সংবাদ মাধ্যম খোলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনারা পেয়ে যাবেন। এই সময় পত্রিকাটা একবার খুলে দেখবেন, সেখানে দেখবেন তো পান কিনা আপনারা, পরীক্ষা প্রার্থনীয়। এরপরে আপনাদের সামনে আমি বলি যে অরূপ চক্রবর্তী মনে আছে? অরূপ চক্রবর্তী ঘণ্টাখানেক সঙ্গে সুমনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের মতাদর্শে বিশ্বাস না করলেও অরূপ চক্রবর্তী যেভাবে কথা বলতেন, খুব গুছিয়ে কথা বলতেন এবং তিনি একটু মার্জিত ভাবে কথা বলতেন। অন্যান্য তৃণমূল কংগ্রেসের আরো যারা নেতারা রয়েছেন অ্যাগ্রেসিভলি কথা বলেন, কথার মধ্যে লজিক যতটা না থাকে, অন্তত এই অরূপ চক্রবর্তী আদর্শগতভাবে কোনোদিনই মেলাতে না পারলেও কিন্তু তার বক্তব্য ছিল লজিক্যাল দিক থেকে, তিনি বিশ্লেষণ করার চেষ্টা করতেন তার মতো করে। সেই অরূপ চক্রবর্তী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তাকে আর দেখেন? এবিপি আনন্দের পর্দায় কি তাকে আর দেখেন? ঘণ্টাখানেক সঙ্গে সুমনে কি তার মুখ দেখা যায়? একটু খেয়াল করে দেখবেন, এবার থেকে দেখবেন নতুন একজন আসে। এরপরে আরো আপনাদের তথ্য দিই, আইপ্যাক আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক শোনা যায় নাকি 2021 সালের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোটামুটি তার নির্দেশেই কিন্তু এই আইপ্যাক ক্ষমতায় মানে পশ্চিমবঙ্গে এসেছিল। সেই আইপ্যাক কোন বিধানসভায় কোন প্রার্থী বেশি বেস্ট হবে, বেশি বেস্ট ফিট হবে, সেইটা ওই আইপ্যাক কথা বলে নির্ধারিত করেছিলেন। হয়তো এমনও ছিল যে কোনো এলাকায় একজনকে নির্বাচিত বা তাকে দাঁড় করানোর টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছিল, কিন্তু আইপ্যাক নির্দেশ করেছিল যে না, ইনি জনপ্রিয় নন, সেই প্রার্থীকে বদলে দেওয়া হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের সেই সংস্থা আইপ্যাকের একটা দারুণ হৃদ্যতা সেই সময়ে ছিল। তার পরিণাম এবং ফলও দেখা গিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসবে এরকম একটা জায়গায় থেকে ৭৭-এ থেমে যেতে হয়। তৃণমূল কংগ্রেস অশ্বমেধের ঘোড়া যজ্ঞ ছুটিয়ে দিয়েছিল সৌজন্যে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশন, অস্বীকার করলে হবে না। সেই আইপ্যাক আজকে কোথায়, তার অস্তিত্ব আমরা জানি না। শোনা যায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ওইসব প্যাক প্যাক বুঝি না। মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষায় বলতে অভ্যস্ত, ওই সমস্ত প্যাক প্যাক মানি না, ওই সমস্ত প্যাক প্যাক বুঝি না। অর্থাৎ আইপ্যাককে অনেকে বলেছেন নাকি আইপ্যাককেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন এবং তিনি বলেছিলেন যে যেখান থেকে খুশি ফোন আসলেই ধরে ফেলবেন না আর ধরে সব ইনফরমেশন দিয়ে দেবেন না। তার নাকি টার্গেট ছিল ওই আইপ্যাককে। ফাটলটা ক্রমশ চওড়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা হতে চাইছেন, এই রকমই যেন। এই এতগুলো পয়েন্ট আপনাদের সামনে বলছি, আরো বেশ কিছু পয়েন্ট বলবো, সবগুলো শুনলে আপনারা তেমনটাই মনে করতে পারেন। এরপরেও আপনাদের আরো কিছু তথ্য দিই। আপনারা জানেন যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষা সেলের 2 জন নেতা, তারা হচ্ছেন অধ্যাপকদের যে সংগঠন রয়েছে ওয়েবকুপা, তার সভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং কার্যকারী সভাপতি প্রীতম হালদার। এই দুজনকে শাস্তির কোপে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষার কমিটির কাছে। কেন শাস্তির কোপে পড়তে হয়েছে জানেন? তার কারণ এই আরজি কর আন্দোলন যখন চলছিল, জহর সরকার যখন রাজ্যসভা থেকে এবং তৃণমূল কংগ্রেসের থেকে পদত্যাগ করলেন, তখন তারা বলেছিলেন দলকে যে সতর্ক হতে, এইটুকুই তাদের দোষ। এবং তারা লিখেছিলেন, সতর্ক হতে বলেছিলেন এবং তার সঙ্গে তারা দাবি করেছিলেন অভিষেক দাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার। এই স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিলেন, অভিষেক দাকে দরকার, গড়তে বলিষ্ঠ সরকার। এই অপরাধের জন্য তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। অভিষেককে কোন সংগঠনে আরো সক্রিয় ভূমিকায় চাওয়াতে যদি 2 ওয়েবকুপার সদস্যকে, একজন সভাপতি, একজন কার্যকারী সভাপতি, এই দুজনকে যদি পদত্যাগ করতে বাধ্য করে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাওয়ার দাবিতে, তাহলে বুঝতে পারছেন যে ফাটলটা শুধুমাত্র যে ওপরে ওপরে বা লোক দেখানোর নয়, তাহলে এদেরকে অন্তত শাস্তির কোপে পড়তে হতো না। এবং এই যে দুজনকে শাস্তির কোপে পড়তে হয়েছে, তার মধ্যে মণিশঙ্কর মণ্ডল, তিনি কতটা অভিষেক পন্থী সেটা বোঝানোর জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হিসেবে বিভিন্ন প্ল্যাকার্ড দিয়েছিলেন, সেটা আপনারা অনেকেই মনে রাখতে পারবেন। গেম চেঞ্জার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিসেবে লিখেছিলেন। অভিষেক পন্থী ছিলেন, তার জন্য তাকে শাস্তির কোপে পড়তে হয়েছে। এছাড়াও একাধিক অভিষেক পন্থী যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তাদেরকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে তাদের বক্তব্যের শোকজ করা হয়েছে, তাদেরকে সংযত হতে বলা হয়েছে। আশা করি এই তথ্যগুলো আপনারা একটা একটা করে কালেক্ট করে দেখছেন এবং এরপর থেকে আপনারা বিশ্লেষণ করবেন যে সত্যি পশ্চিমবঙ্গের বুকে কি নতুন রাজনৈতিক সমীকরণ
এক্ষুনি যে চলে আসবে, কালকেই যে হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এটা একটা রাস্তা তৈরি করে রাখা, একটা জার্নির শুধু শুরু। সেটা প্রকাশ্যে আসতে মেবি 2 মাস 6 মাস 2 বছর 6 বছর 5 বছর হতেই পারে, কিন্তু যাত্রাটা শুরু হয়ে গিয়েছে। এরপরেও আপনাদের বলবো আরো কিছু তথ্য আপনাদের সামনে আমার দেওয়ার রয়েছে। সেটা হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। সমস্ত রাজনৈতিক কিছু অনেকেই ডাক পেয়েছিলেন সেখানে, তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা ডাক পেয়েছিলেন। সেখানে মূলত ওই 3টে শৃঙ্খলা রক্ষা কমিটির কথা হয়ে গিয়েছিল, এবং সেখানে অভিষেকের ভাগ্যে জুটেছিল শুধু সর্বভারতীয় মুখপাত্র, আর কোনো পোস্টে তাকে রাখা হয়নি। 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছিল, সবকিছু হয়েছিল, শুধু সর্বভারতীয় মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা তত্ত্ব ছিল যে 60 বছর বয়স হয়ে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়াটাই শ্রেয়, তার কারণ ওই বয়সের পর আর দেওয়ার কিছু থাকে না। এই বক্তব্যের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা মহান ভাবতে পারেন, কিন্তু আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল মমতাপন্থী যে সমস্ত লোকজন রয়ে গিয়েছেন তাদেরকে কিভাবে সরিয়ে দিয়ে সেই ভ্যাকেন্ট জায়গায় নিজের প্রতিনিধিদের নিয়ে আসা। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানেননি। এই লোকসভা নির্বাচনে সৌগত রায়কে প্রার্থী করা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনেক বেশি আপত্তি ছিল, তার কারণ তিনি বয়স্ক হয়ে গিয়েছেন, তিনি অভিষেক পন্থীও নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত করেননি, তাকে টিকিট দিয়েছিলেন। এবং এছাড়াও যদি আপনারা খেয়াল করে দেখেন, এই যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জায়গা দিয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, জাভেদ খান, মালা রায়, বিমান বোস, এরা সকলেই মমতাপন্থী এবং অভিষেকের পন্থী নন। কার্যত অভিষেক কিছুটা হলেও বিরোধী, কিন্তু এরা মমতাপন্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদের সম্পর্কের তিক্ততা রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির বৈঠকে এদের সকলকে জায়গা দিয়েছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা হয়েছিল শুধুমাত্র এই জাতীয় মুখপাত্র। এই এতগুলো পয়েন্ট আপনাদের সামনে দিয়ে বিশ্লেষণ বা বর্ণনা করার চেষ্টা করলাম, যে এতদিন পর্যন্ত ভাবা যাচ্ছিল যে ব্যানার্জি পরিবারের মধ্যে এই ফাটলটা কার্যত রাজনীতিতে দেখানোর জন্য। এখনো আমি আপনাদের সামনে কনক্লুশনে আনতে পারবো না যে সেটা দেখানোর জন্য নয়, তার কারণ রাজনীতিতে সবই সম্ভব। ব্যানার্জি পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন সেটা যদি আমি আমার ঘরের টেবিল থেকে আপনাদের বিশ্লেষণ করে দিতাম, তাহলে আগামী কয়েক বছরের পর মুখ্যমন্ত্রী পদে হয়তো আমাকেও দেখতে পারতেন। কিন্তু যেহেতু সেটা মানে অসম্ভব বলেও কম বলা হয়, তাই এটা কখনো আমি বলছি না যে রাজনীতির রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা আমি আমার টেবিল থেকে আপনাদের বলে দিতে পারবো, কিন্তু আমি মালাটা আপনাদের সামনে সাজিয়ে দিলাম। এই 10 থেকে 15টা যে আপনাদের সামনে তথ্য দিলাম, সেখানে অভিষেকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাখো মাখো ব্যাপারটি, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি গোটা পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করতেন, তার ছবি দেখতাম। আপনারা দেখুন না, যে আপনারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আর দেখেন? এই যে কি সব যাত্রা করলেন, বঙ্গযাত্রায় তিনি মাতলেন, পুরো বঙ্গযাত্রা করলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কোথায়? রাজনীতি থেকে অবসর নেবেন বলেছিলেন কয়েক মাসের জন্য, তারপরে তাকে সক্রিয় রাজনীতি বলতে তিনি একজন এমপি, রেগুলার তিনি অধিবেশনও অ্যাটেন্ড করেন না লোকসভাতে, সেখানে শুধুমাত্র বাজেট অধিবেশনে একটা বক্তব্য দিয়ে চলে এসেছেন। এছাড়া তো আর কোথাও দেখেছেন যে সংগঠনের দায়িত্বে তাকে দেখা যাচ্ছে তিনি তার কনস্টিটিউয়েন্সির বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় সংগঠন বাড়ানোর চেষ্টা করছেন, দেখেছেন? তো সেই দিকগুলোই নির্দেশ করছে। তাহলে কি নতুন একটা রাজনৈতিক সমীকরণ? তাহলে কি সত্যি যে কানাঘুষো খবরটা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, নতুন একটা রাজনৈতিক দল তার প্রসেসটা কি শুরু হয়ে গেল? হলেও অস্বাভাবিক হবার কিছু নেই। কিন্তু লাভ আসে কি? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে সচল রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাগ কাটতে পারবেন? এই প্রশ্ন আপনারা করতে পারেন, কিন্তু দেখুন, আপনাদের মাথায় রাখতে হবে এনসিপির শরদ পাওয়ার মহারাষ্ট্রে, যাকেও একসময় ভাবা হতো যে এনাকে রিপ্লেস করা যাবে না যতদিন তিনি বেঁচে থাকবেন, আর গতবারের মহারাষ্ট্রের নির্বাচনে তাকে মহারাষ্ট্রের মানুষ কার্যত ব্যাকডেটেড করে দিয়েছেন। সেটাও সম্ভব। ক্ষমতায় আসেনি কিন্তু এনসিপি, তার কারণ তার ভাইপো নতুন ভাবে বিজেপির সঙ্গে যোগদান করে দিয়েছেন, এনসিপি কে ক্ষমতায় আনতে পারেননি। তাই সেরকম কি কোনো একটা সমীকরণ যে ভোট কেটে আদতে বিজেপি ক্ষমতায় বা অন্য কেউ ক্ষমতায় চলে আসা,
এইরকম কি কোনো সম্ভাবনা উঠে আসছে? এটা এখন প্রিম্যাচিওর স্টেজে রয়েছে, তাই এখনই কনক্লুশনে আমরা আসতে চাই না, কিন্তু আপনারা এবার লক্ষ্য করতে থাকুন কি হতে চলেছে, সেটা আপনারা লক্ষ্য করতে থাকুন। আর তারপরেই কিন্তু আমরা একটা দিন পর কনক্লুশনে আসবো বা আমরা দেখতে পারবো, তখন চমকাবেন না, তার কারণ অনেক আগে থেকেই সেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখছি। যদি আপনাদের ভালো লাগে এই এত তথ্য সংগ্রহিত যে পর্ব যদি শুনে আপনাদের মনে হয় যে আপনারা কিছুটা অন্তত আজকের পর্বে জানলেন, তাহলে আমাদের সহযোগিতা, আমাদের পাশে থাকার জন্য পর্বটিতে একটি লাইক যদি করেন, আমরা বাধিত হই। কারণ আপনাদের ওই লাইক আমাদের পকেটে 1 টাকাও এক্সট্রা দেয় না, কিন্তু আপনাদের ওই লাইক আমাদের অন্তত এটা বোঝাতে সক্ষম যে আপনারাই পর্বগুলো পছন্দ করছেন। তাই এই কর্মকাণ্ডটা চালিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যমে, নতুন পর্বে আরো বেশি পড়াশোনা করার সাহসটা পায়। তো সেই জন্য আপনারা যদি পর্বটিকে লাইক করেন, যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করেন, হ্যাঁ, তাতে আমাদের আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি 4টি নতুন সাবস্ক্রাইবার আমার জন্য এনে দেন, আপনার শেয়ার করা ভিডিওতে যদি 4টি সাবস্ক্রাইবার আমার বাড়ে, তারা যদি সেই ভিডিও দেখেন, তাহলে 2 পয়সা আমাদের আর্নিং এর সুযোগ হয়তো আছে, সেটা নগণ্য হলেও 2 পয়সা হতে পারে। তাই এই কর্মকাণ্ডগুলো যদি আপনারা মনে করেন আমাদের চালিয়ে নিয়ে যাওয়া উচিত, আমাদের যে ইনভেস্টমেন্টগুলো আমাদের প্রতিনিয়ত করে যেতে হচ্ছে, সেই ইনভেস্টমেন্টগুলো চালিয়ে যাওয়া উচিত, তাহলে নিশ্চিতভাবে আমাদের পাশে থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। এই ধরনের তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন।